সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু ময়মনসিংহের সীমান্ত থেকে আটক, ধোবাউড়া থানা থেকে নেওয়া হচ্ছে ঢাকায়। ভারত সীমান্তবর্তী স্থান থেকে স্থানীয় জনতা 4 জন ব্যক্তিকে আটক করে আমাদের স্থানীয় যে অফিসার ইনচার্জ আছে ওনাদেরকে খবর দেন, আমাদের থানা পুলিশ তাদেরকে নিরাপদ হেফাজতে আনেন। টানা বৃষ্টিতে কয়েক জেলায় প্লাবিত জনপদ, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে বিভাগীয় শহরগুলো। দুর্ভোগটা তো বিশাল ভয়াবহ অবস্থা। বৃষ্টি সামান্য হইলেই মনে করেন রোডে পানি বইতে যায়, তাহলে মনে করেন রোডের কি লাভ হইল? বৃষ্টিতে ভাঙাচুরা রাস্তা, পানিতে তলায় গেছে, চলাফেরা করতে অসুবিধা রিক্সা নিয়ে। খুলনায় প্রতি বছরই চলে বাঁধ ভাঙা গড়ার খেলা, সংরক্ষণের কোটি টাকা যায় জোয়ারের জলে, দুর্নীতির সুফল পায় না উপকূলবাসী। একবার নিচের থেকে উপর পর্যন্ত নানানভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকে। কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নাই, ব্যাপারটা অনেকটা ওরকম। ফলে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নির্ধারিত সময় শেষ হয়নি রাশিকের প্রায় ৩,০০০ কোটি টাকার উন্নয়ন কাজ, সাবেক মেয়রের ব্যয় বৃদ্ধির অবদান বাতিল, প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব। গত ১.৫ দশকে মাদক চোরাচালান আর খুনোখুনিতে লিপ্ত ছিল যশোর আওয়ামী লীগ। শতাধিক নেতাকর্মীর হত্যার ঘটনায় বিচার হয়নি একটিরও। জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা, সংসদ সদস্য 2 জনেরই পৃষ্ঠপোষকতায় তাদের প্রভাব এতটাই কঠোর ছিল যে আমরা কোনো জায়গায় কোনো সহযোগিতা আমরা চাইতে পারিনি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন স্থানে জশ্নে জুলুস, বিশ্বনবীর আদর্শে সমাজ গড়ে তোলার আহ্বান। আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। আমি জান্নাতুল কুলি আছি, সাথে সংবাদের শিরোনামগুলো দেখছিলেন। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে আটক হয়েছেন সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্ত সহ 4 জন। ভোরে সীমান্ত পার হওয়ার সময় তাদেরকে আটক করে স্থানীয়রা, পরে পুলিশের হাতে তুলে দেয়া হয় তাদেরকে। আটককৃত 4 জনকে ঢাকায় আনা হচ্ছে। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী উপজেলা ময়মনসিংহের ধোবাউড়া। সকাল থেকে এখানকার থানায় উৎসুক মানুষের ভিড়। পুলিশ জানায় ভোরে সীমান্ত পার হওয়ার সময় 4 জনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় তারা হলেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, 71 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, রিপোর্টার মাহবুবুর রহমান ও তাদের গাড়ি চালক সেলিম। পরে তাদের হেফাজতে নেয় পুলিশ। জব্দ করা হয়েছে প্রাইভেট কারটি। প্রায় 7 ঘন্টা হেফাজতে রাখার পর হস্তান্তরের উদ্যোগ নেয় স্থানীয় থানা পুলিশ। ধোবাউড়া উপজেলার ভারত সীমান্তবর্তী স্থান থেকে স্থানীয় জনতা 4 জন ব্যক্তিকে আটক করে আমাদের স্থানীয় যে অফিসার ইনচার্জ আছে ওনাদেরকে খবর দেন, আমাদের থানা পুলিশ তাদেরকে নিরাপদ হেফাজতে আনেন। এখন ওনারা আমাদের হেফাজতে আছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে একটা টিম আসছেন, ওনাদেরকে আমরা হস্তান্তর করব। ঊর্ধ্বতন অফিসের সাথে কথা বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। গত 6 আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পার হয়ে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। রাজধানীর ভাসানটেক থানায় ফজলু হত্যা মামলার আসামি শ্যামল দত্ত আর যাত্রাবাড়ি থানায় শিক্ষার্থী নাইম হত্যা মামলার আসামির তালিকায় আছে মোজাম্মেল বাবুর নাম। আমিন বাবু, যমুনা নিউজ। দেশের কয়েক জেলায় এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। টানা বৃষ্টিতে নিমজ্জিত উপকূলের নিম্নাঞ্চল। বরিশাল, খুলনা নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। চরম দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষ। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুরে। গত 4 দিন ধরেই চলছে অঝোর ধারায় বৃষ্টি, কখনো ভারী কখনো বা মাঝারি। ফলাফল খুলনা শহর জুড়েই জলাবদ্ধতা। হাঁটু পানিতে তলিয়ে আছে রয়েলের মোড়, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, দোলখোলা, মৌলভীপাড়া সহ শহরের অলিগলি। এতে সবচেয়ে বিপাকে শ্রমজীবীরা। আবহাওয়া অফিস জানিয়েছে গত 24 ঘন্টায় এখানে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 154 মিলিমিটার।
দুর্ভোগটা তো বিশাল ভয়াবহ অবস্থা। বৃষ্টির সামান্য হইলেই মনে করেন রোডে পানি পেতে যায়, তাহলে মনে করেন রোডের কি লাভ হইলো? বৃষ্টিতে ভাঙাচুরা রাস্তা পানিতে তোলা গেছে, চলাফেরা করতে অসুবিধা রিক্সা নিয়ে। শত কোটি টাকার প্রকল্প খুলনার উন্নয়নে ব্যয় করা হয়েছে, কিন্তু আসলে আমরা যেরকম সুফল পাওয়া সেরকম সুফল আমরা পাচ্ছি না। দফায় দফায় বৃষ্টিতে তলিয়েছে বাগেরহাট সদর সহ উপকূলের নিম্নাঞ্চল, তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে পরিস্থিতির। জলাবদ্ধতার দুর্ভোগে পড়েছেন দক্ষিণের জেলা বরিশালবাসীও। নগরীর বটতলা, নবগ্রাম রোড, মুন্সি গ্যারেজ, ভাটিখানা সহ বেশিরভাগ এলাকায় হাঁটু পানি। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। দফায় দফায় বৃষ্টিতে বেড়েছে কীর্তনখোলা নদীর পানি। না পারি বাসা থেকে বের হইতে, বাচ্চাদের নিয়ে স্কুলে আসা খুবই কঠিন ব্যাপার। অল্প বৃষ্টিতেই দেখা যায় এই রোডটায় বিশেষ করে বরিশালের মধ্যে সব থেকে বেশি পানি ওঠে এবং উঠলে 3 থেকে 4 দিনের মতো প্রায় থেকে যায়। খাল ভরাট করে এখানে দোকানপাট উঠানো হয়েছে, সে কারণে খাল বন্ধ হয়ে গেছে। এখন যে ড্রেন করা হয়েছে, ড্রেন দিয়ে পানি নামতে পারতেছে না। টানা বৃষ্টিতে বিপর্যস্ত যশোরের জনজীবন। পানি ঢুকে পড়েছে বাসাবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। এতে আয় কমেছে খেটে খাওয়া মানুষের। খুবই পানি, এই মাথা পর্যন্ত পানি। হাড়ের ভিতরে বসে থাকি, খাওয়া টাওয়া নেই, খুব অসুবিধে, খাওয়া দাওয়া, রান্না বান্না সব অসুবিধে। ভারী বৃষ্টিতে এখনো জলাবদ্ধ কক্সবাজারের কিছু কিছু এলাকা। সড়ক ডুবে থাকায় চলাচল করতে হচ্ছে নৌকায়। যেসব এলাকা থেকে পানি নেমেছে সেখানে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। 2-3 দিন বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি উঠছিল, আমাদের উঠানেও গেছিল। খালের কোনো সংস্কার নাই, পানি আসলেই এদিকে রাস্তাটা ডুবে যায়, এই পারে মানুষের কষ্ট হয়। বৃষ্টি হলে আপনার একটু পানি হয়ে যায়, এই ব্যবস্থা যদি থাকতো পানি চলাচল হওয়ার, তাইলে অবশ্যই কমা যেত। পরিস্থিতির উন্নতি হয়েছে নোয়াখালীতে, তবে এখনো পানিবন্দী 5 উপজেলার অন্তত 12 লাখ মানুষ। একই পরিস্থিতি লক্ষ্মীপুরেও। বৃষ্টি না হয় উন্নতি হয়েছে প্লাবন পরিস্থিতির। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, প্রতিবেদনটিতে দেখছিলাম খুলনার জলাবদ্ধতার অবস্থা। এই মুহূর্তে খুলনাতে কেমন পরিস্থিতি বিরাজ করছে সে বিষয়ে আরো বিস্তারিত কিছু তথ্য জানবো। সহকর্মী প্রবীর বিশ্বাস খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন। প্রবীর, শহরের পানি নামতে শুরু করেছে কিনা একটু আমাদের জানাবেন। জলাবদ্ধতার কারণ হিসেবে নগরবাসী কি বলছে মূলত, সে বিষয়ে তথ্য থাকলেও জানাবেন। পানি নামতে শুরু করেছে কলি, এবং সকাল 10:30টার পরে কিন্তু খুলনাতে আর বৃষ্টি হয়নি, তবে রোদের দেখাও মেলেনি। তারপরেও আকাশ মেঘাচ্ছন্ন, কিন্তু বৃষ্টি হয়নি। তবে পানি যে নামতে শুরু করেছে সকাল থেকেই, সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে। আমরা যদি একটু দেখাই, অর্থাৎ 10:30টা থেকে এ পর্যন্ত দীর্ঘ একটা সময় আমরা পার করেছি, কিন্তু এখনো পর্যন্ত শহর থেকে পানি নামছে নদীতে। যে রাস্তাটিতে আমরা দাঁড়িয়েছি একটি খুবই গুরুত্বপূর্ণ সড়ক, এটি খুলনার, বলা হয় মুজগুন্নি বাইপাস সড়ক, এবং এই সড়ক দিয়ে কিছু দূর এগিয়েই একটা হাসপাতাল, আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, এবং বাঁদিকে যে স্থাপনাগুলো রয়েছে, সরকারি অনেক স্থাপনা রয়েছে, এবং সোনাডাঙ্গা বাস টার্মিনাল। এমন একটি রাস্তা যদি বৃষ্টি হওয়ার পরেও আরও 12 ঘন্টা পানিতে তলিয়ে থাকে, তাহলে মানুষের দুর্ভোগ কতটা হয় সেটা বোঝাই যায়। এই পানিগুলো আসছে, যেগুলো ছোট ছোট গলি মানুষের বাসা বাড়িতে ঢুকেছিল, যেহেতু বৃষ্টি হয়নি পানি নামছে, সে কারণেই কিন্তু এই পানির যে ধারাটা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এ নিয়ে কথা হয়েছে নগরবাসীর সঙ্গে। তারা বলেছে খুলনাতে এর আগে যে কাজ হয়েছে সেটা অপরিকল্পিতভাবে কাজ হয়েছে, এবং যে মেগা প্রকল্প প্রায় 1500 কোটি টাকা ব্যয়, সেই মেগা প্রকল্পে মেগা দুর্নীতি, মেগা স্বজনপ্রীতি, তার ফলে কিন্তু নগরবাসী সঠিক সুফল পাচ্ছে না। কলি, ধন্যবাদ আপনাকে প্রবীর। বাঁধ ভেঙে প্রায়ই প্লাবিত হয় খুলনা উপকূলের বিস্তীর্ণ অঞ্চল। প্রতিটি ঘটনাই যেন এক একটি দুঃসহ স্মৃতি। বাঁধ ভাঙা মানেই ফসলের আবাদ আর মাছের ঘের তলিয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি। প্রতিবারই বাঁধ ভাঙে আবার নতুন করে জীবন শুরু করতে হয় উপকূলবাসীর। বেঁচে থাকার এই লড়াই যেন শেষ হবার নয়, অথচ প্রতি বছরই কোটি কোটি টাকার খরচ হয় বেড়িবাঁধ সংরক্ষণে। বিশেষজ্ঞদের মতে দুর্নীতির কারণেই সুফল পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা। বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। চলতি মাসের শুরুতে খুলনা দাকপের খোনারাবাদ এলাকার বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদীর পানিতে তলিয়ে যায় আশপাশের 3 গ্রামের অধিকাংশ এলাকা।
ভরা জোয়ারে বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার এমন দৃশ্যের সাথে উপকূলবাসীর পরিচয় দীর্ঘদিনের। অগাস্টেই ভদ্রা নদীর পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয় কালীনগর বাঁধ। এর আগে কয়েক দফায় ঘূর্ণিঝড়ে কয়রা, পাইকগাছা, দাকপের অন্তত 10টি পয়েন্টে বন্যা নিয়ন্ত্রণ ও ফসল রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ধান তো 30 বিঘে জমি করেছি, তার সব বাঁচিয়ে গেছে। নেটে ঘিরে রাখছেন, মাসাক ছিল ঘিরে, তা বারোই আছে কি নেই তা বলতে পারিনি। প্রতিবারই প্লাবনে ভেসে যায় চিংড়ির ঘের আর ঘরবাড়ি। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি উপকূলীয় এলাকার মানুষের। গত 5 বছরে অন্তত 5 বার ভাঙছে এখানে, কিন্তু ওনারা কোনো টেকসই বাঁধের জন্য পানি উন্নয়ন বোর্ডের কোনো ভূমিকা আমরা এই অঞ্চলে দেখি নাই। আগে থেকে ব্যবস্থা নেয় তাহলে তো স্বেচ্ছাশ্রম পায় না, ওদের টাকা দিয়ে শ্রম কিনতে হয়। তারা মাথাই করে না যে এটা এলাকার মানুষ ভোগান্তিতে আছে। পানি উন্নয়ন বোর্ডের হিসাবে গত 10 বছরে শুধু বাঁধ সংরক্ষণেই খুলনায় ব্যয় হয়েছে 1.25 কোটি টাকার বেশি। তারপরও টেকসই বাঁধ পায়নি এ অঞ্চলের মানুষ। স্থায়ী বাঁধের বদলে সংস্কারেই আগ্রহ বেশি কর্মকর্তাদের। অপ্রিয় হলেও সত্য, একেবারে নিচের থেকে উপর পর্যন্ত নানানভাবে দুর্নীতির সাথে যুক্ত থাকে। কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নাই, ব্যাপারটা অনেকটা ওরকম। ফলে এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই দুর্নীতির যে একটা মহা প্রবণতা ছিল আমাদের, এ থেকে যদি বেরিয়ে না আসা যায় তাহলে আমাদের এই সমস্যার সমাধান কিন্তু সহজে সম্ভব না। ক্ষতিগ্রস্ত বাঁধগুলো টেকসই করার বদলে আবারও সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অক্টোবর নভেম্বর মাসে একটা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে। এর আগেই আমাদের সবগুলো বেড়িবাঁধ আমরা মেরামত করে আমাদের যে ডিজাইন স্পেসিফিকেশন অনুযায়ী এগুলো সংস্কার করা হবে। খুলনা উপকূল জুড়ে 630 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এই এলাকা জুড়ে প্রায় 7.5 লাখ মানুষের বসবাস। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা শুরু হয়েছে। যোগ দিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে। এ বিষয়ে আরও তথ্য জানাতে যোগ দিচ্ছেন সরকার মাজহারুল মান্নান। মান্নান, মতবিনিময় সভায় কি বলছেন সমন্বয়করা, জানাবেন আমাদের। আপনাকে যদি তথ্য দেই, এরই মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অন্যতম সমন্বয়ক সার্জিস আলম তার মূল বক্তব্য দিয়েছেন। মূল বক্তব্য দেওয়ার পর তাকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরে এই মুহূর্তে তিনি দিচ্ছেন। এই যে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রংপুর বিভাগীয় মতবিনিময় সমাবেশ, এটি কিন্তু 3টায় শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এবং কেন্দ্রীয় এবং বিভাগীয় নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখছেন এবং একই সাথে এর আগে অর্থাৎ বেলা 11টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্যদের সাথে তিনি আলাপ করেছেন এবং তারও আগে যে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আছে, সেই রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্জিস আলম সমন্বয়কদের সাথে বসেছিলেন। সার্জিস আলম তার বক্তব্যে যেটি বলেছেন যে এই যে ছাত্র গণ অভ্যুত্থান, তার ভাষায় সেটি হচ্ছে শুধু আওয়ামী দোসর ছাড়া সমস্ত মত, পথ এবং দলের অংশগ্রহণ ছিল, সেই জন্য তাদেরকে তিনি স্যালুট জানিয়েছেন। এবং তিনি আরেকটি বিষয় বলছেন যে যতদিন পর্যন্ত সংস্কারের পর নির্বাচন না হবে, সেই নির্বাচন না হওয়া অবধি অবশ্যই যেন দেশের সকল ছাত্র জনতা এবং রাজনৈতিক যে দলগুলো আছে তাকে এই অন্তর্বর্তী সরকারকে যেন তিনি সহযোগিতা করে, এ কথা তিনি বলেছেন। একই সাথে তিনি বলেছেন রংপুর বিভাগ যে উন্নয়ন বৈষম্যের শিকার ছিল গত 16 বছরে, সেই 16 বছরে রংপুর বিভাগের সমস্ত বৈষম্যগুলোকে তিনি দূর করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন। একই সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ এই রংপুর অঞ্চলে, বিশেষ করে রংপুর সিটি কর্পোরেশন, রংপুর বিভাগের জন্য যে বাজেট দরকার, যে বাজেট বৈষম্য অতীতে হয়েছে, সেখান থেকে ফিরে এনে সঠিক বাজেট দেবার দাবি তুলেছেন। একই সাথে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ভিসি নিয়োগ করবারও দাবি তুলেছেন তিনি। অর্থাৎ তিনি বলবার চেষ্টা করেছেন যে এই যে আন্দোলন, এই যে সংগ্রামে, যে বিপ্লবের মাধ্যমে যে মুক্তি বা যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেটিকে বাস্তবে রূপদান করতে কারো দল থাকবে না, কোনো মত থাকবে না, সবাই তারা সচেষ্ট থাকবেন। বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে মাঝার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 5 জন। দুপুরে শহরের শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
পিরোজপুর জেলার সাধারণ শিক্ষার্থীদের সাথে বরিশাল বিভাগীয় প্রতিনিধি দলের মতবিনিময়ের আয়োজন করা হয়। সভা শুরু হলে শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি এবং পরে সংঘর্ষ হয়। এ সময় আহত হন 5 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এরপর এক পক্ষের উপস্থিতিতেই আবারও মতবিনিময় সভা শুরু হয়। গেল কয়েকদিন ধরেই পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে নানান অভিযোগ করে আসছিল। শেখ হাসিনার আমলে লাইসেন্স এবং বিনা লাইসেন্সে প্রচুর অস্ত্র দেওয়া হয়েছে। বর্তমান সরকার 1000-এর বেশি লাইসেন্স বাতিল করলেও সেগুলো উদ্ধার করা যায়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ায় চক আকাশ তারা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে সাক্ষাতের সময় সব কথা বলেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন তিনি সীমান্তের কাছাকাছি আছেন। এই বক্তব্য শুনে তার লোকেরা গোপালগঞ্জের স্বেচ্ছাসেবক দলের নেতা দিদারকে খুন করেছে। তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই, তারা এখনো চক্রান্ত করে চলেছে। ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী। আপনি কাছে আছেন, শেখ হাসিনা বাংলাদেশের মানুষ মনে করছে যে জল্লাদ কাছাকাছি এসছে, আর আপনার বাংলাদেশের আপনার তৈরি করা জল্লাদরা তাতে উৎসাহিত হয়েছে, আর উৎসাহিত হয়েই স্বেচ্ছাসেবক দলের বহরের উপর আক্রমণ করে দিদারকে হত্যা করেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় 3000 কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয়নি। এইচএম খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এই প্রকল্পের মেয়াদের সঙ্গে কয়েকশো কোটি টাকার ব্যয় বৃদ্ধির প্রস্তাব করেছিলেন। তাকে অপসারণ এবং প্রশাসক দায়িত্ব গ্রহণের পর কোনো ব্যয় বৃদ্ধি ছাড়াই মন্ত্রণালয়ের কাছে এই প্রকল্পের মেয়াদ 2 বছর বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে সংস্থাটি। সম্প্রতি রাজশাহী মহানগরীতে নবনির্মিত 6টি ফুটওভার ব্রিজের উদ্বোধন করা হয়েছে। এইচএম খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রায় 3000 কোটি টাকার সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এসবের নির্মাণ কাজ শুরু হয়। একই প্রকল্পের আওতায় 5টি ফ্লাইওভার নির্মাণের কাজ সবে শুরু হয়েছে। তবে মূল প্রকল্পের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে গত 30 জুন। খায়রুজ্জামান লিটন মেয়র থাকাকালে এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি কয়েকশো কোটি টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়। যদিও তাকে অপসারণের পর ব্যয় বৃদ্ধি না করেই প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছে সংস্থাটি। মাননীয় মেয়র থাকাকালীন সময়ে এই প্রকল্পটাকে যেহেতু সময় বাড়বে, এই জন্য এটা যে কলেবরে প্রকল্পটা তৈরি করা হয়েছিল সংশোধিত ডিপিপিতে, আমরা সেটা এখন দেখেছি যে না, আমরা ঠিক প্রকল্পের যে মূল বরাদ্দ ছিল সেই বরাদ্দের ভিতরে সীমাবদ্ধ রেখে সংশোধিত ডিপিপি আমরা মন্ত্রণালয়ে পাঠাচ্ছি, যাতে করে আমাদের কোনো ব্যয় না বৃদ্ধি পায়। প্রকল্প পরিচালকও সম্প্রতি অবসরে গিয়েছেন। নতুন করে ওই পদে কেউ নিযুক্ত হননি এখনো। তারপরেও প্রকল্পের কাজ চালিয়ে যেতে চায় সিটি কর্পোরেশন। পিডি হিসেবে নিয়োগ দেওয়ার জন্য অলরেডি মাননীয় প্রশাসক মহোদয় অলরেডি পত্র লিখেছেন এবং সেটা মন্ত্রণালয়ে আমরা পাঠাচ্ছি। যতদিন পর্যন্ত প্রকল্প পরিচালক বা প্রধান প্রকৌশলী হিসেবে কাউকে আমরা ডেপুটেশনে এখানে না পাবো, ততদিন পর্যন্ত এখানে যারা আছে তাদেরকে দিয়ে আমাদের এখানে কাজ চালিয়ে নিতে হবে। মন্ত্রণালয়ের অনুশাসন অনুযায়ী জনস্বার্থে নেওয়া অর্থ সমাপ্ত সবগুলো কাজই পুরোপুরি শেষ করতে চায় রাজশাহী সিটি কর্পোরেশন। তবে অপ্রয়োজনীয় বিবেচিত হলে সেসব কাজ আর সম্পন্ন করার কোনো পরিকল্পনা তাদের নেই। যদি জনস্বার্থ সম্পৃক্ত যেগুলো শুরু করেনি বা হাফডান অবস্থায়, সেগুলো হয়তো আমরা শেষ করতে হবে, না হলে জনভোগান্তি হচ্ছে। আর যেগুলো হয়তো মাত্র শুরু করেছি অথবা শুরু করি নাই কিন্তু জনস্বার্থ অতটা হবে না, সেগুলো আমরা ডিসকন্টিনিউ করবো, অর্থাৎ এগুলো চালিয়ে যাব না। 2018 সালে খায়রুজ্জামান লিটন দ্বিতীয় দফায় মেয়র পদে আসীন হলে সমন্বিত নগর উন্নয়ন প্রকল্পে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ পায় রাজশাহী সিটি কর্পোরেশন। মেয়র পদে তৃতীয় দফা দায়িত্ব পালনকালে গণঅভ্যুত্থান উত্তর পরিস্থিতিতে পালিয়ে যান তিনি। মেয়রকে অপসারণের পর 19 আগস্ট সিটি কর্পোরেশনে প্রশাসক হিসেবে বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। যশোরে গত 1.5 দশকে নিজেদের মধ্যে হানাহানিতে খুন হয়েছেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। অভিযোগ আছে বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটে থাকে দলীয় কুন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক চোরাচালান ঘিরে। এসব ঘটনার একটিরও বিচার হয়নি। উল্টো কোনো কোনো ক্ষেত্রে অভিযুক্তদের দলীয় পদ এবং পদবি দিয়ে পুরস্কৃত করার অভিযোগও আছে।
যশোর শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান যখন খুন হন তখন তার 3 সন্তানই ছোট। পরিবার নিয়ে অথই সাগরে পড়েন স্ত্রী শাহিদা খাতুন। স্বজনদের সহায়তায় কোনো রকমে চলতে থাকে সংসার। তবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দীর্ঘ 10 বছরেও হত্যাকাণ্ডের বিচার পায়নি পরিবারটি। স্বজন ও স্থানীয়রা বলছেন, মাদক কারবার, চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান। এ কারণেই 2014 সালে তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি ও ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় দায়ের মামলায় 7 জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ, কিন্তু খুনিদের সাজা হয়নি আজও। সবাই দেখাশোনা করতেন, তারপরে যারা চোরাচালানি করতো তাদের একটু বাধা দিত, সেই কারণে আমার স্বামীর মেরেছে। বিচার এখন আমরা কখনো পাইনি। সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে, তারপরেও কোনো বিচার নাই। 2017 সালের 28 অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মোনার হোসেন ইমনকে গুলি করে হত্যা করা হয়। মামলার অভিযোগপত্র জমা হলেও আসামিরা জামিনে মুক্ত। দীর্ঘদিনেও বিচার না পাওয়ায় হতাশ পরিবার। 10 বছর হয়ে যাচ্ছে, 15 বছর হয়ে যাচ্ছে, 20 বছর হয়ে যাচ্ছে, আমার ছেলের বিচার আমি চাই। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় গত 1.5 দশকে যশোরে দলটির শতাধিক নেতাকর্মী খুন হয়েছে। এর মধ্যে 41টি হত্যাকাণ্ডই হয়েছে শার্শা উপজেলাতে। অভিযোগ আছে দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়েই দ্বন্দ্বের জেরে বেশিরভাগ হত্যার ঘটনা ঘটে। অভিযুক্তদের অনেককেই দলীয়ভাবে পদবি দিয়ে পুরস্কৃত করার অভিযোগও আছে। এসব হত্যাকাণ্ডের কোনোটিরই বিচার হয়নি। তাদের প্রভাব এতটাই কঠোর ছিল যে আমরা কোনো জায়গায় কোনো সহযোগিতা আমরা চাইতে পারিনি। চাওয়ার আগেই আমাদের উপরে বিভিন্ন রকম পেশা। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছেন হাবিবুর রহমান, তাদেরকে হাতে ধরে পুরস্কৃত করেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরীহ একজন ছাত্র ছিল, তাকে হত্যা করার পরে তার নামে তো মামলা হয়নি, উল্টা জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা, সংসদ সদস্য 2 জনেরই পৃষ্ঠপোষকতায় অনেক বড় নেতা হয়েছে। তবে জেলা আওয়ামী লীগের সভাপতির দাবি, অভ্যন্তরীণ কোন্দলের কারণে নয়, ব্যক্তিদ্বন্দ্বের জেরেই খুন হয়েছেন নেতাকর্মীরা। আমরা দলীয়ভাবে কিন্তু কোনো খুনিকে আমরা আশ্রয় দেয় না, এবং এই বিচার না হওয়ার কারণে, বিচারের রায় না পাওয়া পর্যন্ত আমরা দল থেকে তাদেরকে স্থায়ী বহিষ্কারও করতে পারি নাই। সুশাসন না থাকাতেই বিগত বছরগুলোতে একের পর এক হত্যাকাণ্ড হয়েছে মনে করেন সচেতন নাগরিকরা। আইন শৃঙ্খলা তখনই মানুষ মানবে, তখনই তা রক্ষা পাবে, তখনই সম্মান করবে আইন শৃঙ্খলা, যখন আইনের বিচার মানুষ পাবে। অনেক সময় সাক্ষী আসে না, সাক্ষী খুঁজে পাওয়া যায় না, সেসব বিভিন্ন কারণে বিলম্ব হয়। হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তির জন্য অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্বজন হারানোদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। সদর উপজেলার সুরাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে বাড়ির পেছনে গাছের পরিচর্যা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন মুকাদ্দেস মোল্লা। সেখানেই পড়ে থাকেন তিনি। রাতে বাড়ি না ফিরলে স্বজনরা তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে সকালে তার বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম এবং বৌমা রেশমা খাতুন তাকে বাড়ির পেছনে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর স্বজনরা দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসক 3 জনকেই মৃত ঘোষণা করেন। দিনরাত সমান্তালে চলছে লোডশেডিং। তীব্র গরমে অতিষ্ঠ দিনাজপুর সহ উত্তরের জনজীবন, ব্যাহত প্রতিদিনের জীবনযাত্রা। ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা। বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে 2টি চালু হয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে, সবকটি ইউনিট চালু করা ছাড়া সংকট নিরসন কঠিন। বিদ্যুৎ না থাকায় রাতের আধারে যেন ভুতুরে দিনাজপুরের মহাসড়ক, পথঘাটও অচেনা। স্বস্তি নেই ঘরেও। প্রচণ্ড গরমের মাঝে ঘন ঘন লোডশেডিং, ব্যাহত জীবনযাত্রা। শিশুদের নিয়ে মায়েদের কষ্ট বেশি, বিপাকে শিক্ষার্থীরাও। কারেন্ট না থাকাতে আমার পড়াশোনার অসুবিধা হচ্ছে এবং রাতে যে ঘুমাবো তারও অসুবিধা হচ্ছে। সামনের মাসে আমাদের এক্সাম আছে,
এক্সামটা পূরণ করার জন্য আমরা মোমবাতি দিয়ে ঘাটতিটা পূরণ করতেছি বর্তমানে কারেন্টের যে পরিস্থিতি। বাড়ির কর্তারাও পড়েছেন বেকায়দায়, কারো কারো কাটছে নির্ঘুম রাত। বাসায় বিদ্যুৎ থাকতেছে না, অতিরিক্ত তাপমাত্রা, বাচ্চা কাচ্চারা সুস্থভাবে থাকতে পারতেছে না, লেখাপড়া করতে পারতেছে না, অতিরিক্ত গরম। এই গরমের তাপে আমরা বাজারে বসে আছি। এই আস্তে আস্তে এই যাচ্ছে, এতে আর কি ঘুম টুম হয় না। দিনেও নেই পরিত্রাণ, শুধুই বিদ্যুতের আসা যাওয়ার খেলা। এতে ব্যবসা বাণিজ্যে দেখা দিয়েছে স্থবিরতা, ব্যাহত চাষাবাদ। বিপাকে দিনাজপুর সহ আশপাশের জেলার মানুষ। সারা রাত তো ঘুম হয় না, দিনের বেলা রেস্ট নেবেন, দিনের বেলা ওয়েদার যে অবস্থা। ব্যবসা প্রতিষ্ঠানে ছেলেপেলে কাজ করতে পারতেছে না, গরমে খুব ক্লান্তি বোধ করতেছে। বরাদ্দ যদি বাড়ে তখন একটু কোনোখানে বেশি পায়, মাঝে মাঝে বরাদ্দ বাড়ার সিস্টেম হচ্ছে ধরেন কোনো একটা জায়গায় আমাদের তো নেসকোয়াস পল্লী আছে, কারণ পল্লী বিদ্যুতের কোনো লাইনে কাজের জন্য বন্ধ আছে লাইনটা, তখন ওইখানকার কাছে বরাদ্দটা আমাদের দিল, আমরা তো অনেক বেশি পাই। নেসকো জানিয়েছে দিনাজপুর শহরে গড়ে 28 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঈদে মিলাদুন্নবীর জশ্নে জুলুস ঘিরে কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষ হয়েছে। কিশোরগঞ্জে প্রাণ গেছে একজনের। পুলিশ জানায় কিশোরগঞ্জে কুলিয়াচরের 6 সুতি এলাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুস বের করা হয়। একই সময় আরেক পক্ষ সিরাতুন্নবীর মিছিল বের করে। এক পর্যায়ে দুপক্ষের মুখোমুখি হলে দেখা দেয় উত্তেজনা। এ সময় একটি মাজারে হামলার ঘটনা ঘটে। এই নিয়ে বাধে সংঘর্ষ। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং সেনাবাহিনী। সংঘর্ষে মিলন মিয়া নামের এক ব্যক্তি মারা যান। আহত হয়েছেন অন্তত 30 জন। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে জশ্নে জুলুস ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর শহরের কদমতলী মোড় সহ কয়েকটি পয়েন্টে সংঘর্ষ হয়। পুলিশ জানায় আহলে সুন্নাত ওয়াল জামাতে উদ্যোগের জশ্নে জুলুসের শোভাযাত্রা বের করে শহরে প্রবেশ করলে বাধা দেয় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত 20 জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় দুপক্ষের সমর্থকদের মধ্যে চলছে উত্তেজনা। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। GPH কোয়ান্টাম B600 TR বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আজ 12 রবিউল আউয়াল, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আজ নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সকালে গাউসিয়া কমিটির উদ্যোগে শহরে জশ্নে জুলুস বের হয়। এ সময় র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং দোয়া। এতে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাসূল প্রেমীরা অংশ নেন। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা এবং ভাঙচুরের তীব্র নিন্দা জানান অংশগ্রহণকারী অনুসরণকারীরা। নবী আসার পরে শান্তি এবং সঠিক আল্লাহ তাআলার কুরআন ওনার উপরে নাজিল হয়েছেন। এটা ঈদে মিলাদুন্নবী হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল এই জমিনে তাশরিফ এনেছেন বলেই এটাকে বলা হয় ঈদে মিলাদুন্নবী। মাওলুদ থেকে মিলাদুন্নবী। প্রতি বছরের ন্যায় এবারও জশ্নে জুলুসের র্যালি বের হয় নারায়ণগঞ্জে। সকালে নিতাইগঞ্জ শীতলক্ষার মোড় থেকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশি চেয়ারম্যান পীর সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবেদির নেতৃত্বে র্যালিটি বের হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জশ্নে জুলুসে যোগ দেন। আজকে ঈদ মিলাদুন্নবীর মধ্যে আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে বিভিন্ন জায়গায় হক্কানি রব্বানি আউলিয়া কেরামের মাজারগুলো ভাঙ্গা হচ্ছে, খানকা শরীফ ভাঙ্গা হচ্ছে। এগুলো জঙ্গিবাদীরা করছে। এই জঙ্গিবাদীদেরকে কঠোর হস্তে দমন করুন। নরসিংদীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ও ঈদে মিলাদুন্নবী বাস্তবায়ন কমিটি নরসিংদী জেলা শাখার উদ্যোগে বাসাইল পেশওয়ারি দরবারি শরীফ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর 12টায় পুনরায় পেশওয়ারি দরবার শরীফে গিয়ে শেষ হয়। এই দুনিয়াতে 12 রবিউল আউয়াল আগমন করছে। এই জন্য আমাদের এটা সেরা ঈদ। এই জন্য আমরা খুশি, উদযাপন, আনন্দ উল্লাস করি।